ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন অভিনন্দন রুমি, কেমন আছো তুমি? কেমন আছেন? তুমি জানো আমি তোমার কিন্তু খুব ভক্ত। ওয়ান্ডারফুল সুইট ভয়েস। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। দর্শক কেমন আছেন আপনারা? এই পর্বে দেখলেন তো আপনাদের অতিথি আজকে কে। অত্যন্ত বৃষ্টিভাষী জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। ওর গান যারা মন দিয়ে একবার শোনে তারা কিন্তু আরিফিন রুমিকে কেউ ভুলতে পারে না। কেন জানেন? ওর মিষ্টি কণ্ঠ একেবারে চুম্বকের মতো কাছে টেনে নেয়। সবসময় চেষ্টা করে নতুন কিছু করার, নতুন কিছু জানার, এবং ও কিছু শিখতে পারলে সেখান থেকে আর নড়ে না। এই চমৎকার গুণের অধিকারী আমাদের সবার প্রিয় আরিফিন রুমি। কেমন আছে ভাই? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই আমরা একটা ছোট্ট খেলা, যে কোনো একটা খাম তুমি নেবে। আচ্ছা, তাহলে খোলাটাই নেই। হ্যাঁ, দেখো তো ভাই কি আছে। লিব্রা তো সেম জিনিস, সুখ। সুখ। যাই হোক, অনুষ্ঠানটার নাম যেহেতু চেনা মুখ, দুঃখ সুখ। জি। তো আজকে তোমার ক্যারিয়ার, সঙ্গীত ক্যারিয়ারের জীবনে শুরু থেকে এখন পর্যন্ত যদি চরম সুখের কোনো স্মৃতি থাকে যেটা তুমি আজও ভুলো না, এখনো স্মরণ করলেই ভালো লাগে, সেই সুখের স্মৃতিটা আমরা তোমার সঙ্গে শুনতে চাই। সুখ আসলে অনেক বেশি পরিমাণে, কারণ হলো যে যেহেতু আমি ক্রিকেট থেকে গানে আসছিলাম, তো আমার কাছে ব্যাপারটা অদ্ভুতই লাগতেছিল যে মার কথা শুনে গানে সুইচ করতে পারতেছিলাম না, যেহেতু ক্রিকেটের প্রতি নেশা ছিল। কিন্তু যখন আম্মু আপনার কাছে নিয়ে আসলেন, বললেন, এটা ছিল সবচেয়ে সুখময়। কারণ হলো যে সারা বাংলাদেশের সবারই আইডল হাবিব ভাই, আমাদের জেনারেশনের। সো হাবিব ভাইয়ের সাথে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, সেই পারপাসে যে আপনাকে আমার প্রিয় তা না, কথা আম্মু আপনার ভক্ত। সো ওই পারপাসে আম্মুর সাথেও আপনার মোলাকাত হইলো, আর আমাকে নিয়ে একটা চান্স দেওয়া হইলো। আপনি বললেন যে আসা যাওয়া করতে করতে এগুলো হয়ে যায়। সো ওইটা ছিল সবচেয়ে বড় সুখের, যে মানুষ যখন জানতে পারে যে এই ইনস্টিটিউশনে ঢুকতেছে, সো পাশ করার আগেই তার বেশি আনন্দ লাগে যে এই ইনস্টিটিউশনে পড়তেছে। সো এটা আমার জন্য অনেক সুখকর তুমি ছিল। তো জানো হাবিব, বাকি সব পরে, প্রাপ্তি পরে। হাবিব কিন্তু তোমার কণ্ঠ খুব পছন্দ। জি। তুমি জানো, তুমি এবং ন্যান্সি প্রায় এক সময় ঢুকলে। আজকে যেটা আমি করি না কখনো, আজকে তোমার গাওয়া কণ্ঠে যেটা ইচ্ছা, যে কর লাইন ইচ্ছা, তুমি ওয়েলকাম করো দর্শক। শহীদ মাহমুদ আমাদের একজন সঙ্গীত পরিচালক, তৌহিদ একজন গিটারিস্ট। আমার মনে হয় শহীদ অবশ্যই অনেক পুরনো, নতুন প্রজন্মে তোমাদের জুনিয়র হবে। আর এই যে মিলনের বন্ধন কিন্তু সবসময় প্রয়োজন। জি। তোমার অভিজ্ঞতা ওরা নেবে, ওর অভিজ্ঞতা ও নেবে, জি। এক্সচেঞ্জ। সঙ্গীত কিন্তু আটকে থাকার জিনিস না, এই চলতেই থাকে। ভালোবাসা দিয়ে যে লুফে নেবে সেই চলবে। দর্শক, আরিফিন রুমিকে আমি অনুরোধ করেছি সরাসরি শুরুতেই আপনাদের একটি গান শোনাবে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। চমৎকার চমৎকার। তোমার সুরের দখল তো অনেক চলে এসছে, একদম নোটে থাকছে। তাহলে তো তুমি আগের থেকেই খুব, কিন্তু সুরের দখল ভালো তো। তুমি ক বছর হলো তোমার গান? আমার 2005-এ আপনার সাথে দেখা হয়েছিল আঙ্কেল, আজকে 26, প্রায় 21 বছর। ভেরি গুড, অনেক অনেক সুন্দর। এবং সবচেয়ে মজার কথা, আজকে তোমার গলা শুনে মনে হলো তুমি সেই সতেজই রয়ে গেছো একেবারে। তুমি যেন প্রতিটাই শীতের মৌসুম, শীতের সবজি, এবং সত্যি খুব টাটকা লাগলো তোমার গলাটা। আচ্ছা, যাই হোক, তোমার অভিজ্ঞতা দিয়ে আজকে একটি কথা শুনতে চাই। জি। কেউ যদি বলে আরিফিন রুমির আর কি বয়স হলো, ও কি বলবে না, কে কখন কিভাবে বলবে এটা কেউ জানে না। কথা শুনতে চাই, কি করলে একটি সঙ্গীত শিল্পী তার দ্রুততার সাথে তার লক্ষ্যে পৌঁছতে পারে? আচ্ছা, আমি সিক্রেটটা তো জানি না, কিন্তু আমার সিক্রেটটা আমি বলে দিই। সেটা হচ্ছিল যে আমি আমার মাকে অনেক বেশি ইজ্জত করতাম,
আমার বড় ভাই, আমার বাবা, তাদেরকে আমি সারা জীবন মানে কোনো তর্ক জড়াই নেই। আর হচ্ছে হলো আমাকে কিছু নাম দিছে আল্লাহর, ওই নাম নেওয়ার পরে আস্তে আস্তে আমার উন্নতি হওয়া শুরু হয়েছে। এটাই আমার কাছে মনে হয় সিক্রেট। এর আগে আমি কিছুই ছিলাম না। এটা তো একদিক গেল, তাই না? দুনিয়াতে তার কিভাবে চললে সে মানুষের মন কাটতে পারবে, নিজেকে জ্ঞানী করে তুলতে আমার পারবে। মনে হয় যে সৃষ্টিকর্তা খুশি থাকলে মানুষ ভালোবাসতে বাধ্য। বাহ! আচ্ছা, তুমি এখন বলো তো, শিল্পীর পিছনে মূল কারিগর কে? চর্চা, না বই পড়ে জ্ঞান অর্জন, না গুরু থেকে শিক্ষা নেওয়া? গুরু শিক্ষা সর্বপ্রথম দরকার, এর আগে দরকার যে তাকে দিয়ে হবে কিনা। যদি হয় তাহলে তাও গুরু লাগবে, গুরু ছাড়া অন্ধ। আচ্ছা রুমি, তুমি তো একদম নবযৌবনে তোমার দিন চলছে, কোন মাধ্যমটা আজকে তোমাকে সঙ্গীত জগতে জনপ্রিয় করে তুলেছে? সেটা হলো স্টেজ, টিভি, ফিল্ম, রেডিও, না একেবারে মাটির সঙ্গে মিশে যে গান করছো এবং সেখান থেকে যে অভিজ্ঞতা নিচ্ছ, কোন অনুপ্রেরণা আজকে তোমাকে আরিফিন রুমি তৈরি করেছে? আমি রুট লেভেলে অনেক শো করেছি আঙ্কেল, সেটা তো আপনি কিছুটা হলেও জানেন। আমার শুরুর দিকে আপনি দেখেছেন আমি আপনার সাথে মাঝে মাঝে কিবোর্ড প্লেয়ারের একটা সুযোগ থাকতো আমার। সো ওইটা আমাকে অনেক বেশি হুক আপ করে। এর আগে যে এটা হুক আপ করছে সেটা হচ্ছে যে একদম সরাসরি সবাইকে গান শোনানোর যেই বিষয়টা, এটা আমার ভিতরে আগে লজ্জা পেতাম। তো যখন এটা ওপেন হয়েছে, তো এমনই ওপেন হয়েছে, তখন দেখা গেছে যে সারা রাত গেছে খেয়াল নাই, কিন্তু একটা গান গাওয়ার যে একটা প্রয়াস ছিল তো ওইটাও হয় নাই। তো ওই ধাক্কাটা আমাকে অনেক হেল্প করছে। আর আরেকটা মূল জিনিস হচ্ছে যে ভেতর থেকে যেহেতু গানকে লালন করতাম ছোটোবেলার থেকে, গান গাওয়াটা কম হইতো, লজ্জা অথবা শরম এই এক জিনিস। কিন্তু ভেতর থেকে যদি বলি যে গানের হিসাব করতাম, মানে আসলে একটা স্পিরিচুয়াল টোটাল বিষয়টা, যে টোটালটা একটা জার্নি, যে আমি কখন স্টার্ট করলাম, কখন 21 বছর শেষ হয়ে গেছে এর কিন্তু মধ্যে আমি আরিফিন রুমি, আর সবাই কিন্তু স্পিরিচুয়ালের ধারে পৌঁছতে পারে না। তুমি হয়তো একটা ভাগ্যে ঢুকে গেছো, কিন্তু তারপরেও সাধারণ চর্চা থাকে, চেষ্টা থাকে, সেখানে তোমার কি বলার আছে বলো? আমার চেষ্টাটা না অনেক না, তোমার না, বেশিই ছিল। তোমার না, তোমারটা তো চলছে জি। তোমার মতো করে। জি। বাকি যারা গান করতে চায় তাদের কথা। এটা তো আসলে অনেক কঠিন বিষয়। আমি যতটুকু জানি যে আমি একটা এক্সপিরিয়েন্স আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমাকে একজন গুণী মানুষ বলেছিলেন যে আপনার পরে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু উনি আমাকে একটা খুব মূল্যবান কথা বলছে যে এই জায়গাটা এরকম যে নিজের জায়গাটা নিজে তৈরি করতে হয় এবং এমন একজন মানুষ লাগে যে সেই জায়গাটা ক্রিয়েট করে দেয়। সো তুমি কি বলতে চাচ্ছ শুধুই গুরুমুখী বিদ্যা, নিজের চেষ্টা লাগবে না? নিজের চেষ্টা ছাড়া তো সাধনা করবে না? গুরু তো ফেড আপ হয়ে যাবে, শিখবে কে তাহলে? গুরু তো বলবে, কিন্তু করতে হবে আমাকে। লাইক আমি বডি বানাবো, আপনি বললেন যে 10টা ডাম্বেল দিতে হবে, তো আমি যদি না দিই তাহলে আমি গুরু থেকে লাভ করে যদি আমি ডাম্বেলটাই না উঠাই, কিন্তু উঠাইতে হবে। আরিফিন রুমিকে চর্চা করতে হয়েছে না জন্মগতভাবেই সে অনেক কিছু পেয়ে? জন্মগতভাবে কিছুটা ছিল, কিন্তু চর্চা আমি করেছি। গুড। না হলে এটাই শুনতে হবে না, চাচ্ছি। এটা আমি যখন জানতে পেরেছি, দেখতাম যে ওরকম একজন খুব ভালো গাচ্ছে, কিন্তু আমার মনে হইতো আমি ওরকম গাইতে চাই, কিন্তু গাইতে চাইলে যে ওই জায়গায় আমি একা একা যেতে পারি ঠিক আছে কিনা এটা জানার জন্য আমাকে চর্চা করে জানতে হয়েছে যে আমি আগে ঠিক ছিলাম না। তোমার চর্চার ফলশ্রুতি শুনতে চাই, একটি চমৎকার গান করো। ওকে, আমার একটা খুব পছন্দের একটা গান, আর আমি আগের গানটার একটা লাইনটা বলে নিই। মাহমুদ মানজুর ভাইয়ের লেখা আগের গানটা, আর মোহাম্মদ মুস্তফা কামাল রাজের নাটকের একটি গান। এটা আমাদের গল্প, আসলে সবাই শুনতেছে গানটা, আর এই গানটা দিয়ে আমি স্টার্ট করতে চাইলাম যে আঙ্কেলের সাথে যাচ্ছি এরকম একটা গান করে, যে গানটা সবাইও শুনতেছে। তুমি একটু একটা বেশি গাবে। জি মিষ্টি মিষ্টি গান কম গাইতে নাই। জি ওকে। থ্যাংক ইউ জাহিদ আকবর ভাই। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু
থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব ইয়া কালিমুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব ইয়া কালিমুল্লাহ। ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব তোমার পাঁজর মনের রঙিন ফুলে। ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব তোমার পাঁজর মনের রঙিন ফুলে। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। চমৎকার 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 গিয়েছে। আচ্ছা রুমি, জনপ্রিয় হয়ে গেলে একটি শিল্পীর আচরণ কেমন হওয়া উচিত? অনেক রেসপন্সিবল একটা ড্যাডের যেরকম হওয়া উচিত ওরকম একটা অ্যাজ এ পার্সন বোঝাচ্ছি। বাবার থাকে না একটা, আমার উপরে সবাই ডিপেন্ড, গাছের গোড়া যেরকম, ওই আর্টিস্টকে কেন্দ্র করে অথবা ওই গুণী শিল্পীকে কেন্দ্র করে অনেকে তার ভক্ত হয়। তো সব তার ডালপালা, ফুল, ফল সব কিছু সে থাকে গোড়া। তো তাকে তো অনেক কিছু নির্বাচন করতে হবে বেছেই, তার উপর অনেকে ডিপেন্ড করে। তুমি কি মনে করো যে তোমার পরিচিত জনপ্রিয় আরফিন রুমি থেকে তোমার ভক্ত বা তোমাকে ভালোবাসে তোমার গানে, এমন কিছু তোমার মনে হয় তুমি কাউকে কষ্ট দিয়েছো? সেটা আচরণে হতে পারে, ব্যবহারে হতে পারে, এমন কিছু ঘটেছে তোমার উপর দিয়ে? একটা জিনিসই হয় যে ফোনে আমাকে কেউ পায় না, কারণ হচ্ছে সারাক্ষণই কোনো না কোনো জায়গায় গান নিয়েই কোনো না কোনো একটা জায়গায় চিন্তাটা রাখি। সেটা তো ফোনেই রয়ে এটা গেছে। ছাড়া কারোর সাথে আর আসলে সামনাসামনি তোমার ব্যবহারে কি কেউ কষ্ট পেয়েছে? অনেক আছে না, আমরা অনেক শিল্পীরা কিন্তু এখন এমন মনে করি যে আমি তো অনেক কিছুই এখন জনপ্রিয়তা, কেউ কিন্তু একটা বার চিন্তা করে না আমার এই আজকের জনতা কালকে ধস নেমে আসতে পারে সেকেন্ডে। ভালোবাসা মানুষকে যখন কাছে পায় সবাই তো একইভাবে বলবে না, এক একজন এক এক স্টাইলে বলে, আর আমি ওই সে যেইভাবে বলে ঠিক ওইভাবে আমি তার সাথে মিশে যাই। দর্শকদের একটু বলে দাও না একটু শিল্পীর আচরণ কেমন হওয়া উচিত? মানে আমার মনে হয় যে আলিঙ্গনের বিষয় এটা, যেই আসুক আমার সামনে, যে আমার খুব ভালো লাগে যখন আমার সামনে কেউ আসে, কারণ আপনাদের জন্য আমি আমার গান সারাদিন শুনবো, বলার কেউ নেই, দেখারও কেউ নেই। গান যারা শুনেন ওনাদের কারণে আসলে আমাদের গান করা, না হলে কেউ বলতো না যে উনি খুব ভালো গান করে। দেখছো ফেসবুকে যাও, দেখো কত মানুষ ওনাকে ফলো করে। আমি বলি একটা সিক্রেট আজকে একটা কথা, ফলোয়ার অনেকে থাকতে পারে, ভালোবাসে কয়জন? আপনাকে অনেকে ফলো করতে পারে যে আমি তাকে চিনি, কিন্তু আপনাকে মহব্বত করে কয়জন? তো আমি আমার মহব্বতের লোক অনেক বেশি দেখছি, অনেক কোটি কোটি পয়সা দিয়ে তো কিন্তু এখন তো কেনা যায় যে আপনাকে ফলো করবে সবাই, আপনি এমন একটা কিছু অ্যাক্টিভিটিস করবে যার জন্য ফলো করবে। কিন্তু আমরা কিছু ছাড়াই আমাদেরকে অনেক ফলো করতেছে। সেই জামানার আমার মনে আছে যে সিডি একদম নাই, এখন কেউ আর কোনো গান পাচ্ছে না, সিডি কোনো রকম পাওয়া যাচ্ছে। তো ওই সময়ও দেখতাম যে সিডি কেনার জন্য লাইন ধরে আমারই সিডি কিনতেছে। তখন তো আমি এমনি হাওয়া হয়ে গেছি, আমার তো আর অস্তিত্ব বলে তখন কিছু নেই, তাদের ভিতরে মিশে যেতে হয়েছে আমার। যে যারা আমাকে এরকম প্রায়োরিটি দিচ্ছে যে আরফিন রুমি একটা, তাদের কাছে অনেক বড় ব্যাপার, তাহলে আমার কাছেও ওই মানুষটা অনেক বড় একটা ব্যাপার। অহংকার তোমাকে ছুতে পেরেছে কি? না, কখনো না। আজকে যেমন তোমার গানগুলো শুনছি খুব ভালো লাগছে আমার কাছে, সুরের মাধুর্য তো বিশাল একটি ব্যাপার। তুমি চর্চা করে হোক, প্রকৃতিগতভাবে হোক, তোমার কিন্তু কণ্ঠের সুরটা বসছে, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। তুমি কিন্তু চমৎকার গাইছো। আগামীতে তোমার ধ্যানে কি বলে, কি করতে যাচ্ছ, কি তোমার ইচ্ছা? আমার ইচ্ছা অডিওতে অনেক বেশি ফোকাসড হওয়া, কারণ হচ্ছে যে আমি আমাকে যখন মানুষ একটা পরিচিত হিসেবে আর একজন আর্টিস্ট হিসেবে যখন ইজ্জত করলেন, আমি ভালোবাসা পাচ্ছি, সেটা পাওয়ার আগের আমার হিস্ট্রিটা ছিল অনেক কঠোর।
আমার নিজের উপরে আমি অনেক কঠোরভাবে ছিলাম আর কি, যে ঘুম কম কাজ বেশি। এইটাই আমি আবার কন্টিনিউ করে বাকি জীবন, মানে একজন অনেকে আমাকে কনফিউজ করে ফেলতো যে সামনে কি গান আসবে, আসতেছে কিনা, ওরকম হিট করবে কিনা আগের মতো, এইটা সেটা অনেক কথা বলে। তো আমার কথা হচ্ছে, আমি যখন বেস্ট অফ রবীন্দ্রনাথ শুনি, বেস্ট অফ কাজী নজরুল ইসলাম শুনি, কয়টা গান শুনি? আছে তো হাজার হাজার, কেউ গুণে শেষ করতে পারবে না, কিন্তু আমি তার কয়টা গান শুনি, অথবা সবাই মিলে তার কয়টা গান শুনি, এর বেশি তারপর অন্য একটা আর্টিস্টের গানে মানুষ সুইচ করে। অনেক আগে এই জিনিসটা হইতো যে ডেডিকেটেড লালন শুনতেছে, ডেডিকেটেড রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতেছে, ডেডিকেটেড নজরুলের গান শুনতেছে, ওইটাই চর্চা করতেছে। আমাদের বেলা হয়ে গেছে যে জিনিসটা, যে আমাদের গান যখন আমরা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার পরে এটা দ্রুত হারিয়ে যাওয়ার প্রবণতাটা শুরুতেই আমরা শুনছি। শুরুতেই আমাদেরকে প্রশ্ন করা হতো যে তোমাদের গানগুলো কাদের চলবে কিনা। তখন আমি এই 21 বছর আগে তো আর কিছু ছিল না, আরও 15 বছর আগে রিপ্লাই দিতাম যে সময় যেতে দিতে হবে, তারপর বোঝা যাবে যে এটা কি আস্তে আস্তে থাকতেছে নাকি এটা হাওয়া হয়ে যাচ্ছে। যদি সবাই নিজের মনে গেঁথে রাখে তাহলে গানটা ঠিক ছিল, সবার মনে আছে। আর যদি গানটা ঠিক না থাকে, সবাই একটা সময় ভুলে যাবে, খুব স্বাভাবিক, যে এটা আর মনে আসছে। অনেকদিন হঠাৎ হয়তো বা বলবে যে এই গান, ও আচ্ছা আচ্ছা অমুকের গান এটা। কিন্তু যদি কেউ না কেউ লালন করে রাখে, তাহলে তো থেকে গেল, তাহলে তো সলিড জিনিস বানাইতে হবে এরকম কেউ না কেউ যাতে লালন করে। এখন লালনের জন্য জিনিস বানাইলে তো ওই লালন করবে না, হয়ে যাবে জিনিসটা। আমার কাছে জিনিসটা যেটা মনে হচ্ছে, আমি একই গাছের উপরে কোপ দিচ্ছি, গিচ্ছে হঠাৎ করে ভেঙে পড়ে গেছে, শেষ। এক কোপে তো আমি ফেলতে পারবো না, ওই শক্তি কারো নাই। দিতে দিতে 5, 6, 7 বছর লাগছে, মিক্সিং মাস্টারিং হাবিবের থেকে শেখা, ফুয়াদের থেকে শেখা, আপনার কারণে এত সব জগৎ দেখা, মাইন্ডটা সেটটা ওইদিকে আনতে হবে। তারপরে আবার হলো অরিজিনাল সমস্ত কিছু এমনভাবে বানাতে হবে যেটাতে আমার পেটও চলে। আমি তো অন্য কাজও করি না, শুধু গান করি। তো আগে স্টেজ গান করতাম, কিন্তু মিউজিকের জিনিসটা যে হাবিব ভাইয়ের থেকে আমার ভিতরে ইনপুট আসলো, এটা রেজাল্ট কি? মানে আমি দেখলাম এত সুন্দর লাইট, কিন্তু দেখে চলে গেলাম, এর মতো কিছু আর করতে পারলাম না, আমার ভিতরে এই জিনিসটা বাইতো। সো ওই জিনিসটাই আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। যখন আমি গান শুরু করছি, তখন আমি 2 হাত দিয়ে সবাইকে নিয়ে গান স্টার্ট করছি। ওই ডাক দিতাম, এদিকে আসো, আমি না মিউজিক শিখছি, তো আমার গান বানিয়ে দিই। সো এই জিনিসটা আমাকে অনেক রুমি, অনুপ্রেরণা যোগাইছে। খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। অনেক কিছু আমারও যে সব জানার থাকবে তা তো না, কিন্তু তোমার মনের কথা, তোমার মনের ইচ্ছা, জীবন চলার পথে তোমার ধারণা, ধ্যান ধারণা, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। তোমার কথা শুনে আশা করি অনেকেই ইন্সপায়ার্ড হোক। আমরা আশা করব আরিফিন রুমির আরেকটি গান শুনতে। আচ্ছা, আমি লাস্ট গানটা গাবো জি শার্প মাইনর। আম্মুকে নিয়ে একটা গান আছে আমার, মা নিয়ে একটা গান আছে। আমি আমার মাকে স্মরণ করতে চাই, আর সকল মাকে। কে জানে হো হো মা, 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 কে জানে ও ও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো, তোমার প্রতি অজস্র দোয়া রইল। থ্যাংক ইউ। দর্শক যারা তোমরা নতুন এসছো, আজকে আরিফিন রুমি থেকে, তার অভিজ্ঞতা থেকে যদি তোমরা কিছুটা তোমাদের জীবনে কাজে লাগাও, হয়তো বা ভালো লাগবে। আরিফিন রুমি এখনো পরিশ্রম করে যাচ্ছে, দেখলে তো কি সুন্দর একেবারে সুরেলা কণ্ঠে গানগুলো করে। ওর উত্তরোত্তর আমি ওর উন্নতি কামনা করছি। এবং আমার কেন জানি মনে হয়, ও যদি নিজেকে নিরলসভাবে সঙ্গীতের প্রতি নিবেদিত করে রাখে, কোনো লোভ লালসায় নিজেকে ডুবিয়ে না রাখে, নিজেকে খেয়ে পরে বেঁচে ওই আসমানে চলে যাওয়াটাই তো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। এবং তার নাম জপ করতে করতে আরিফিন রুমির জন্যে আপনারা দোয়া করেন, তার ভালোবাসাকে আরও জ্বলন্ত রূপ দেন। আমার তার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আপনাদের।